আমাদের কাছে প্রথম প্রশ্ন কি দিয়েছে দেখ, প্রথম প্রশ্ন আমাকে দিয়েছে যে প্রদত্ত কোনটি বোরের পরমাণু মডেলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তোরা আনসার বল, যারা পারবি তারা আনসার বল, কোনটি বোরের পরমাণু মডেলের জন্য প্রযোজ্য নয় এবং কেন। কারণটাও তোকে বলতে হবে। কারণ অপশন সি। কারণটাও তোকে বলতে হবে। একদমই ঠিক আনসার অপশন সি। কেন বলো, কেন অপশন সি আনসার হচ্ছে, একটু বলো। কারণ বোরের মডেলতে বলেছে একটা ইলেকট্রন বিশিষ্ট একমাত্র মানে পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য, হুম। কিন্তু এলআই প্লাসেতে ওখানে দুটো ইলেকট্রন থাকছে, তো এটা ওই জন্যই প্রযোজ্য নয়। বাহ, একদম সঠিক আনসার, খুব ভালো উত্তর দিয়েছো। ও একদম ঠিক বলেছে যে হাইড্রোজেন হিলিয়াম প্লাস, লিথিয়াম প্লাস এবং লিথিয়াম 2+, এদের মধ্যে লিথিয়াম প্লাসের ক্ষেত্রে এই বোরের অ্যাটমিক থিওরিটা প্রযোজ্য নয়, এটার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তার কারণ হচ্ছে দেখ, আমরা যে বোরের থিওরি পড়েছি, আমরা বোরের থিওরিতে কি পড়েছি, যে বোরের থিওরি সিঙ্গেল ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য। সিঙ্গেল ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য। এখন হাইড্রোজেনের যদি কথা বলি, হাইড্রোজেনে আমার একটা ইলেকট্রন আছে, হিলিয়াম প্লাস। হিলিয়াম প্লাস মানে হিলিয়ামে তো দুটো ইলেকট্রন, প্লাস মানে দুটো থেকে একটা বিয়োগ কর, তাহলে হিলিয়াম প্লাসের মধ্যে একটা ইলেকট্রন পড়ে থাকছে। একটু তোরা ঠিকঠাক টাইমে না জয়েন করে একটু। ঠিক আছে, তো হিলিয়াম প্লাসের মধ্যে একটা ইলেকট্রন পড়ে থাকছে, তার মানে এতেও আমার একটা ইলেকট্রন আছে, এতেও আমার একটা ইলেকট্রন আছে। লিথিয়াম প্লাস, লিথিয়াম তো তিনটে ইলেকট্রন, তাহলে তিনটে থেকে একটা বাদ দিলে কটা পড়ে থাকছে, দুটো। তাহলে এখানে দুটো ইলেকট্রন পাচ্ছি আমরা। এখানে আমরা দুটো ইলেকট্রন পাচ্ছি। আর এই জায়গায় লিথিয়াম 2+, 3 - 2, মানে এখানে কটা, একটা ইলেকট্রন পাচ্ছি। তাহলে এর কাছে একটা ইলেকট্রন আছে, এর কাছেও একটা ইলেকট্রন আছে, এর কাছেও একটা ইলেকট্রন আছে। একটা ইলেকট্রন নেই কার কাছে, এর কাছে, লিথিয়াম 2+, এর কাছে দুটো ইলেকট্রন আছে। তো সেই কারণে দুটো ইলেকট্রন বিশিষ্ট আয়নের ক্ষেত্রে আমাদের বোরের তত্ত্ব অ্যাপ্লিকেবল হবে না। তাহলে আনসার হচ্ছে সি, একদম সঠিক উত্তর দিয়েছে। পরেরটা বলো, এক একটা হয়ে গেল। অনুরূপ প্রশ্নটা বলো, আয়নগুলির মধ্যে কোনটি অপশন সি হবে। বোরের পারমাণবিক তত্ত্বকে অমান্য করে। অপশন সি, বোরন 3+। কেন হচ্ছে বলো বোরন 3+? কারণ বোরনের তিনটে ইলেকট্রন থাকে, তিনটি যদি বেরিয়েছে তাহলে আর ইলেকট্রনই থাকছে না, আর বোর তত্ত্বে একটা ইলেকট্রনের জন্য প্রযোজ্য, তাই ওটা ইলেকট্রন থাকছে না বলে ওটা হবে। সেরম ছিল। বোরন 3+ এর ক্ষেত্রে তো বোরনের তো 5, মানে বোরনের পাঁচ, হ্যাঁ বোরনের ভুলে 5, গেছিলাম। এটা 3+ করলে এখান থেকে তো 5 থেকে 3টে বাদ দিলে দুটো ইলেকট্রন পড়ে থাকছে, এটাই আনসার হ্যাঁ হবে। হ্যাঁ অমান্য করে হ্যাঁ। কোনটা, এটাই আনসার হবে সি। কিন্তু বোরনের তো 5টা ইলেকট্রন, 5টা থেকে 3টে বাদ দে, 5টা থেকে 3টে বাদ দিলে দুটো ইলেকট্রন পড়ে থাকছে, তার মানে এটাও কিন্তু বোরের তত্ত্বকে অমান্য করছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সি আনসার হচ্ছে। দুয়ের অনুরূপেরটা হয়ে গেল। দুয়েরটা বলছে দেখ, হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ যদি 0.53 অ্যাংস্ট্রম হয়, তাহলে লিথিয়াম 2+ আয়নের ব্যাসার্ধ কত হবে। দেখ, যে কোনো পরমাণুর যদি হাইড্রোজেনের ব্যাসার্ধ আমাকে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ বলে দিয়ে যদি অন্য কোনো পরমাণুর ব্যাসার্ধ বার করতে বলে, তাহলে একদম একটা ফর্মুলা ফেলবি, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। সেটা হচ্ছে আর এন সমান, দেখবি তোদের নোটে লেখা আছে 0.53 × n² / z। হ্যাঁ কি না, এই ফর্মুলাটার সঙ্গে তোরা পরিচিত। আর এন সমান হচ্ছে 0.53 × n² / z। দেখ, যেখানে রেডিয়াসের ফর্মুলা করে দেওয়া আছে, এই ফর্মুলাটা ডেফিনেটলি ওখানে পেয়ে যাবি রেডিয়াসের ফর্মুলার জায়গায়। তাহলে এটা আমাকে বলেছে লিথিয়াম 2+ আয়নের ব্যাসার্ধ, তার মানে এরও প্রথম কক্ষপথ, এরও প্রথম কক্ষপথ ধরে নিয়ে আমরা এগোবো। তাহলে R1 ওটা বিটা হবে 0.17 জিরো পয়েন্ট, অ্যাংস্ট্রম, মানে বিটা। দেখছি কোনটা আসছে। আর অফ হচ্ছে ওখানে লিথিয়াম হচ্ছে লিথিয়াম 2+ এর কত বলেছে, লিথিয়াম 2+ এর কত নম্বর কক্ষপথ বলেছে আমাকে, প্রথম কক্ষপথ। তাহলে এখানে আমি লিখবো 0.53। দেখো এখানে কিছু বলে দেয় স্পেসিফিক কোন কক্ষপথ বলে দেয়, আমি প্রথম কক্ষপথ ধরে এগোবো। তাহলে এটা 0.53, ঠিক আছে। 0.53 ইন্টু হচ্ছে তোমার n², 1² হচ্ছে লিথিয়ামের জেড এর মান কত, জেড মানে পারমাণবিক সংখ্যা, তো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, তাহলে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত হলো, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 3। 3×17 = 51, মানে তোমার হচ্ছে 0.13 অ্যাংস্ট্রম, এটাই আনসার হবে। এটা 3 দিয়ে কাটলে 0.3×17 = 51, 2 318, মানে 16 আছে। তো এই অপশনটা অনুযায়ী, মানে অপশন অনুযায়ী এটা যাবে, তাছাড়া অন্য কোনো অপশন খাটছে না এই জায়গায়। তাহলে আনসারটা হচ্ছে তোমার বি, আনসারটা হচ্ছে বি। পরের প্রশ্ন চলেছে, পরের প্রশ্নে কি বলেছে দেখো,
পরের প্রশ্ন বলছে প্রথম দূর দূর বিরক্তিকর, এরকম ভাবে ক্লাস করানো যায়? একটা টাইমে জয়েন করবে সবাই একসাথে, সেসব না। তারপর দেখ তিনেরটা কি বলছে, প্রথম বোর কক্ষে হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রনের শক্তি হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। উত্তেজিত স্তরে ওই ইলেকট্রনটির সম্ভাব্য শক্তির মান কত হবে? এইটা আমাকে প্রশ্ন করেছে। ঠিক আছে, তো এটা আমরা আনসার করে নেওয়ার চেষ্টা করবো এটা। তারপর এটা হচ্ছে অপশন এরটা অপশন এ কিভাবে হচ্ছে একটু বলো। অপশন এটা হচ্ছে অপশন এ কিভাবে হচ্ছে? 13.6 into z² by m² এই পাইলে। বাহ, তাহলে এখানে তোমার ইয়ের রাশিমালা যেটা ছিল, ইএন এর রাশিমালা, যে কোনো একটা পরমাণুর কোনো একটা উত্তেজিত শক্তি স্তরে যদি আমরা টোটাল শক্তি ক্যালকুলেশন করতে চাই, তাহলে সেক্ষেত্রে ইএন সমান কি হবে? সেক্ষেত্রে ইএন সমান হবে -13.6 ইন্টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার। এই হচ্ছে আমার এক্সপ্রেশন ছিল। তাহলে এখানে আমরা লিখবো কি -13.6, জেডের জায়গায় বসাবো 1 তার হোল স্কোয়ার ইন্টু এন। দেখো এখানে বলেছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে একটি ইলেকট্রন শক্তি, তাহলে উত্তেজিত স্তর, উত্তেজিত স্তর মানে আমার 1 নম্বর কক্ষপথ থেকে উত্তেজিত স্তর, এটা 1 নম্বর কক্ষপথ, এটা 2 নম্বর কক্ষপথ। তাহলে একটা ইলেকট্রনকে যখন আমরা শক্তি বাইরে থেকে শক্তি দিয়ে উত্তেজিত করব, সেই ইলেকট্রনটা কোথায় যাবে? সেই ইলেকট্রনটা 2 নম্বর কক্ষপথে চলে যাবে। তার মানে এন এর মান কত? এন এর মান হচ্ছে 2, তাহলে 2 এর স্কোয়ার করে নেবো। তাহলে এখানে আসবে -13.6 ইন্টু 1/4। তাহলে 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 4 12, 4 4 16। তাহলে মাইনাস কত আসছে গো? -3.4 ইলেকট্রন ভোল্ট। আর 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল? 1 ইলেকট্রন ভোল্ট সমান তোমার হচ্ছে 1.602 ইন্টু 10⁻⁻19 জুল। এটাও মাথায় রাখবে। তো এখানে ইলেকট্রন ভোল্টটা দেওয়া আছে, তাই আনসার হয়ে যাবে এ। পরেরটা বলো, পরেরটা কি উত্তর বলতে পারবে বলো? পরেরটা, পরের কোশ্চেনটা বলো। অপশন এ হবে। লিম্যান সিরিজ, লিম্যানের কালার কি আছে? লিম্যানের কালার কি আছে? সব লেখানো ছিল। অতি বেগুনি, অতি বেগুনি। লিম্যানের কালার অতি বেগুনি। প্যাসেন্ট বলো। ইউভি ইউভি বেগুনি। না তো, অপশন সি অবলোহিত হবে। হ্যাঁ প্যাসেনের অবলোহিত হবে, প্যাসেনের অবলোহিত হবে। ফুন্ডের বলো, ফুন্ড। বামারটা হচ্ছে তোমার দৃশ্যমান হবে, তাই তো? হ্যাঁ, আর তিনেটা ডি হবে। হ্যাঁ, আনসার মানে অপশন এ। আর এইটা কিন্তু ফুন্ড, ফুন্ড সারি ছিল, অতি বেগুনি ছিল না তো? কোথায় ফুন্ড সারি? ওগুলো স্যার প্রত্যেক, ল্যামেনটা অতি বেগুনি ছিল। হ্যাঁ লিমেন শাড়িটা অতি বেগুনি ছিল। তা লিম্যানটা তো অতি বেগুনি করেছি। না, ওটা আপনি অতি অবলোহিত করে দিয়েছেন। ও আচ্ছা আচ্ছা, অবলোহিত, আচ্ছা অতি বেগুনি, ও খেয়াল করে নিয়ে আছে। সরি সরি সরি। আচ্ছা লিম্যানটা হচ্ছে, হ্যাঁ লিম্যানটা হচ্ছে অতি বেগুনি, ঠিক। লিম্যান, লিম্যান প্রথমে আছে, প্রথমে আছে লিম্যান সিরিজ, তারপর কি আছে? লিম্যানের পর বামার, লিম্যান বামার প্যাসেন ব্র্যাকেট ফুন্ড আর হামফ্রিজ ছিল। এই ফুন্ডটা হবে অতি অবলোহিত ফুন্ডটা, আর তোমার বামারটা হবে দৃশ্যমান, আর প্যাসেনটা হবে অবলোহিত। এটা হবে অপশন এ। এক একটা। এ তো একটা অপশনই ছিল ভাই, নাকি? হ্যাঁ, ওটাই তো। হ্যাঁ, একটা দিয়ে ছিল, এ করে দেওয়া যেত। তারা কে জয়েন হয়ে বলছে, আবার জয়েন করে নি ঝট করে। কেউ একটা জয়েন হয়ে বলছিল, আর অ্যাড করার লাভ নেই, দরকার নেই অ্যাড করতে হবে। সত্যবার ধরে ওই করি আমি। একটা টাইম দিয়েছিল। আচ্ছা আমি টাইম কটায় বলেছিলাম? জয়েন হওয়ার টাইম কটায় বলেছিলাম? টাইম কটায় বলেছিলাম বল কেউ? গ্রুপে তো লেখা ছিল বোধহয়। হ্যাঁ, তো আমি ওই সময় লিঙ্ক পাঠিয়েছি। তারপরে কোশ্চেনটা দেখে, তারপরে কোশ্চেনটা কি বলেছে? তারপরে কোশ্চেনটা বলছে পারমাণবিক বর্ণালীর ক্ষেত্রে চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে একটা ইলেকট্রন নেমে এলো এবং পঞ্চম শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে একটা ইলেকট্রন অবতরণ করলো। বর্ণালী কোন সারিতে পড়ছে? দেখ এখানে কি বলছে, চতুর্থ কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথ। দ্বিতীয় কক্ষপথে নেমেছে মানে কোন সারি পাবো বল? বামার। একদম সঠিক আনসার, বামার। দ্বিতীয় কক্ষপথে নেমেছে মানে যেখানে ইলেকট্রন থাকুক, বামার। যদি 2 নম্বর কক্ষপথে নামে তাহলে বামার হবে, সাবাস। আর এখানে পঞ্চম থেকে তৃতীয়তে নেমেছে, তৃতীয় কক্ষপথে নেমেছে মানে প্যাসেন, তাহলে প্রথমেরটা বামার, দ্বিতীয়টা প্যাসেন। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, একদম। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ 0.53 অ্যাংস্ট্রম হলে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষের ব্যাসার্ধ কত হবে? বলো, ফর্মুলা কি ফেলবো?
আগে ফর্মুলা বলো, আনসারের আগে ফর্মুলা বলো, কে কোন ফর্মুলা ফেলবে? 0.53 into n square by z. বাহ, তাহলে আর এন সমান হচ্ছে 0.53 ইন্টু হচ্ছে তোমার এন স্কোয়ার বাই জেড। খুব ভালো, 0.53 ইন্টু এন স্কোয়ার এর মান কত নম্বর কক্ষপথ বলেছে? হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ R1 এর মান এটা আমাকে বলিয়ে দিয়েছে। তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ বার করতে বলেছে, তাহলে এন এর জায়গায় বসবে 3 এর স্কোয়ার বাই হাইড্রোজেনের জেড এর মান হচ্ছে 1, তাহলে 0.53 ইন্টু এটা হচ্ছে তোমার 3 3 9, তাহলে 5 9 45, মানে এ আনসার আছে 4.77। ঠিক আছে, 5 9 45, তাহলে 45 এর থেকে একটু বড় হবে। ঠিক আছে, তো 45 মানে 4.5 মানে 4.77 অ্যাংস্ট্রম। তো এটা গুণ করে দেখে নেবে, এটা 4.77 অ্যাংস্ট্রম আসছে। যে কোনো উপকক্ষে যখন কোনো ইলেকট্রন ঘোরে তার তোমার কৌণিক ভরবেগের ফর্মুলা কেউ বলতে পারবে? কোনো উপকক্ষে ঘূর্ণনরত কোনো ইলেকট্রনের কৌণিক ভরবেগের ফর্মুলা দেখো আমার নোটটা। NVR equal to n into h by 2 pi. না না না, ওটা নয়, 2.25. ওটা ছিল না। আচ্ছা আচ্ছা, এমবিআর সমান এটা NVR is equal to root L. না, রুট দিয়ে এখানে রুট দিয়ে দেয়নি, এখানে রুট দিয়ে দেয়নি, এখানে রুট দিয়ে অপশন গুলো দেয়নি। এখানে আমাকে এন এর মান 2 ধরে এগোতে হবে। তো দেখো এটা 2 নম্বর কক্ষপথ বলেছে, তার মানে এন এর মান 2। এন এর মান 2 মানে আমরা লিখতে পারি এমভিআর ইকুয়াল টু হচ্ছে তোমার এনএইচ বাই 2 পাই। তাহলে এনএইচ বাই 2 পাই, এন এর জায়গায় 2 বসাও, তাহলে 2 ইনটু এইচ বাই 2 পাই, 2 ইনটু এইচ বাই 2 পাই, 2 2 কেটে গেল, তাহলে আনসার হলো এইচ বাই পাই। অপশনে আছে কি? Option C. অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন সি। পয়েন্টটা বলছে একটি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে n1 থেকে n1 5 থেকে na1 ইকুয়াল টু 1 এ যদি একটা ইলেকট্রন নেমে আসে, অবতরণ করে, তাহলে কতগুলো বর্ণালী রেখা পায়? ফর্মুলা বলো, আগে ফর্মুলা, আগে বলো ফর্মুলা কি হবে যদি 5 থেকে 1 এ নামে? N2 minus N1 বাহ, plus 1. দাঁড়াও দাঁড়াও, বলো n2 মাইনাস n1, তারপর N2 minus N1 plus 1 by 2. N1 plus 1 by 2. বাহ, তাহলে n2 এর জায়গায় আমরা বসাবো কত? n2 এর জায়গায় বসাবো 5, 5 মাইনাস 1 ইন্টু হচ্ছে 5 মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে 4 ইন্টু 5 বাই 2, 2 দিয়ে কালো 2, 5 দুগুণে কত হয়ে গেল? 10। তাহলে আনসার হলো কতগুলো বর্ণালী রেখা পাবো? আনসার হবে 10টা। 9 এর প্রশ্নটা আমি আগের দিন আলোচনা করেছিলাম, 9 এর প্রশ্নটা আমি আরেকবার ব্যাখ্যা করে দিচ্ছি তোমাদেরকে। 9 এর প্রশ্নটা কি বলেছে দেখো। আচ্ছা, বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে তো? হ্যাঁ। ঠিক আছে, দেখো 9 এর প্রশ্নটা বলছে হাইড্রোজেন পরমাণুর বোর কক্ষে সম্পূর্ণ আবর্তনের জন্য কত টাইম লাগে? আমরা কি জানি? প্রয়োজনীয় সময় হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। তো একটা ইলেকট্রন যদি কোন একটা, ধরো এটা নিউক্লিয়াস, ধরো এটা একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে ঘিরে এটা একটা কক্ষপথ আছে। ঠিক আছে, নিউক্লিয়াসকে ঘিরে তোমার একটা কক্ষপথ আমি এঁকে নিচ্ছি, ধরো এটা হচ্ছে আমার কক্ষপথ, ঠিক আছে, এটা আমার কক্ষপথ, আর এটা হচ্ছে ভেতরে এটা আছে নিউক্লিয়াস। এবার যদি আমি তোমাকে বলি যে এই যে নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে মনে করো এই কক্ষপথে একটা ইলেকট্রন এই জায়গায় ঘুরছে, এই ইলেকট্রনটা এই কক্ষপথটাকে পরিক্রমণ করছে, তাহলে আমরা যদি বলি এই ইলেকট্রনটা কতটা ডিস্টেন্সকে পরিক্রমণ করছে, যদি এই কক্ষপথের ব্যাসার্ধটা r ধরে নিই, তাহলে এই ইলেকট্রনটা কভার করছে কত দূরত্ব? 2 পাই r দূরত্ব। কত দূরত্ব কভার করছে? 2 পাই r দূরত্ব কভার করছে। তার মানে আমি যদি বলি টোটাল পথ ইলেকট্রনটাকে কতটা অতিক্রম করতে হবে? 2 পাই r। আর 2 পাই r কে যদি আমি ইলেকট্রনের বেগ দিয়ে ভাগ করে দিই, তাহলেই কি আমি সময় পাবো না? তাহলে ডেফিনেটলি সময় পেয়ে যাবো। তাহলে সময় সমান আমরা লিখতে পারি অতিক্রান্ত পথ অর্থাৎ 2 পাই r ডিভাইডেড বাই ভেলোসিটি অফ অ্যান ইলেকট্রন v। তাহলে এবার v এর জায়গায় v এর মান আমরা কি পড়েছি? mvr ইকুয়াল টু পড়েছি nh বাই 2 পাই, mvr সমান nh বাই 2 পাই। তাহলে এখান থেকে কি লিখতে পারি? v সমান nh বাই 2 পাই mr, এটা লিখতে পারি। সেই v এর মানটা এখানে পুট করে দাও, তাহলে 2 পাই r ডিভাইডেড বাই nh বাই তোমার 2 পাই mr, সেই 2 পাই mr উপরে চলে গেল, তাহলে 2 আর 2 গুণ হবে। আচ্ছা 2 আমি একবার লিখছি, 2 পাই r গুণিতক 2 পাই mr ডিভাইডেড বাই হচ্ছে তোমার nh, 2 আর 2 4, পাই ইনটু পাই করলে পাই স্কয়ার, m ইনটু r স্কয়ার ডিভাইডেড বাই nh। এটা তার মানে কি আসছে? প্রয়োজনীয় সময় সমান 4 পাই স্কয়ার m r স্কয়ার ডিভাইডেড বাই nh, মানে a ইজ দা কারেক্ট আনসার। এটা হয়ে যাবে, a আনসার হয়ে যাবে। ঠিক আছে, পরের কোশ্চেন বলো, বোর তত্ত্ব অনুযায়ী পঞ্চম বোর কক্ষে একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে? পঞ্চম বোর কক্ষে একটা ইলেকট্রনের, হ্যাঁ একদম সঠিক আনসার ডি। পঞ্চম বোর কক্ষে একটা ইলেকট্রনের তোমার কৌণিক ভরবেগ কত হবে? দেখো আমরা পড়েছি mvr, হ্যাঁ mvr সমান হচ্ছে nh বাই 2 পাই, যেখানে n হচ্ছে কক্ষপথের সংখ্যা,
তাহলে পঞ্চম কক্ষপথ বলেছে, তার মানে n এর মান কত বসবে 5 গুণিতক h বাই 2 পাই, 5 দিয়ে 2 দিয়ে 5 কে কাটবো আড়াই হবে 2.5, তাহলে কত আসছে 2.5 h বাই পাই, তাহলে 2.5 h বাই পাই মানে হচ্ছে ডি ইজ দা কারেক্ট আনসার, ডি আনসার আছে ডি। পরেরটা চলে এসে, পরেরটা বলছে যে কোন পরমাণুর n তম কক্ষে মোট ইলেকট্রনের সংখ্যা বলো, কোন একটা পরমাণুর কোন একটা কক্ষপথে, একদম সঠিক আনসার 2n স্কয়ার, বাহ 2n স্কয়ার। মোট দেখো তোমাকে যদি বলে n তম কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে, কতগুলো উপকক্ষ থাকবে, কতগুলো কক্ষক থাকবে, আমি প্রত্যেকটা জিনিস একবার করে লিখে দিচ্ছি, তোমরা লিখে নেবে। আচ্ছা দাঁড়া, আচ্ছা আমাকে, আমি যখন কোনো মুভমেন্ট করছি তখন কি সেটা আটকে যাচ্ছে তোদের স্ক্রিনে, না ঠিকঠাক দেখা যাচ্ছে? আটকাচ্ছে কিছু? না না, আটকানো তো ঠিক আছে। তাহলে দেখ আমি এখানে যদি বলি যে কোনো কক্ষপথের, দাঁড়া, একটা একটা পেজ নিয়ে আমি, ধর তোকে এইরকম বললাম যে কোনো কক্ষপথের মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা কক্ষপথের সংখ্যা যদি হয়, কোনো কক্ষপথের সংখ্যা যদি n হয়, সংখ্যা যদি n হয়, যেমন কে এর জন্য n এর মান তাহলে কত হবে, কে এর জন্য n এর মান 1 হবে, এল এর জন্য n এর মান কত হবে, এল এর জন্য n এর মান 2 হবে, এম এর জন্য n এর মান কত হবে, n এর মান হবে 3, n এর জন্য কত হবে, n এর মান কত হবে 4, এরকম কক্ষপথের সংখ্যা যদি n হয় তাহলে ওই কক্ষপথে মোট ইলেকট্রন কতগুলো হবে, মোট ইলেকট্রন হবে 2n স্কয়ার। আবার এক একটা কক্ষকের ভেতরে, মানে যেগুলো আমরা ভর বলি না, যেমন ধর পি এর মধ্যে, পি উপকক্ষের মধ্যে কতগুলো কক্ষক আছে, কে বলতে পারি, পি উপকক্ষের মধ্যে কতগুলো কক্ষক আছে, তিনটে। তাহলে ওই আমি যদি বলি যে কোনো কক্ষপথের মধ্যে যদি আমার কক্ষপথের সংখ্যা যদি n হয় আর কক্ষপথে যদি 2n স্কয়ার সংখ্যক ইলেকট্রন ধরে, তাহলে ওই কক্ষপথে মোট কক্ষক কতগুলো হবে, এক একটা কক্ষকের মধ্যে তো দুটো করে ইলেকট্রন ধরে, তাহলে 2n স্কয়ার বাই 2 করে দেবো আমরা, মোট ইলেকট্রন সংখ্যাকে 2 দিয়ে ভাগ করবো, 2 2 কাটলো, তাহলে আনসার হয়ে গেল n স্কয়ার। কক্ষকের সংখ্যা হচ্ছে n স্কয়ার, ঠিক আছে, কক্ষকের সংখ্যা হচ্ছে n স্কয়ার। যেমন তোকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়েও দিতে পারি, যেমন দেখ তোকে বললাম 3 নম্বর কক্ষপথ, তুই তাহলে আমাকে বলবি কি 3 নম্বর কক্ষপথের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত, তুই বলবি 3, n এর মান 3। তাহলে যদি বলি 3 নম্বর কক্ষপথে মোট কত ইলেকট্রন ধরবে, তুই বলবি 2n স্কয়ার, তাহলে কত আসছে 2 ইন্টু 3 স্কয়ার, মানে কত আসছে বল 18টা। তোকে এবার যদি বলি কতগুলো কক্ষক আছে, তুই বলবি 9টা। এই 9টা কক্ষক কি করে এলো একটু বুঝিয়ে দিই। দেখ আমরা জানি 3 নম্বর কক্ষপথে কি কি আছে, 3s আছে, আর আছে 3p, আর আছে 3d আছে। তো 3s এর মধ্যে একটা কক্ষক থাকে, 3p এর মধ্যে আমার 3টে কক্ষক থাকে, আর 3d এর মধ্যে আমার 5টা কক্ষক থাকে, হ্যাঁ কি না বল, 3d এর মধ্যে আমার 5টা কক্ষক থাকে। তাহলে এইবার আমি যদি এদের মধ্যে যদি আমি ইলেকট্রনকে বসাই, তাহলে 3s এ ইলেকট্রন বসবে দুটো, 3p এর মধ্যে ইলেকট্রন কটা বসবে, 3p এর মধ্যে ইলেকট্রন বসবে আমার 6টা, আর 3d এর মধ্যে ইলেকট্রন বসবে কটা, 3d এর মধ্যে আমার টোটাল ইলেকট্রন বসে যাবে 10টা, তাহলে তোকে যদি আমি বলি, তাহলে 3d এর মধ্যে 10টা ইলেকট্রন, 3p এর মধ্যে 8টা ইলেকট্রন, s এর মধ্যে দুটো, 8 2 10, আর 10 সরি 8 এখানে দুটো বসছে, সরি এটা 6টা হচ্ছে না, 8টা কেন করছে, এটা 6টা হলো, তো 3p এর মধ্যে 6টা, এখানে 6টা, তাহলে টোটাল হচ্ছে 18টা। এইটা হচ্ছে ব্যাপার। তার মানে তোকে এখানে বুঝতে হবে যে 3 নম্বর কক্ষপথ মানে সেখানে উপকক্ষ কটা থাকবে, তার মানে কোনো কক্ষপথের সংখ্যা যদি n হয় তাহলে ওই কক্ষপথের মধ্যে মোট ইলেকট্রন হচ্ছে 2n স্কয়ারটা, ওই কক্ষপথের মধ্যে কক্ষকের সংখ্যা কতগুলো হবে, ওর অর্ধেক, যতগুলো ইলেকট্রন কক্ষপথে ধরবে তার অর্ধেক হবে কক্ষক, কারণ এক একটা কক্ষকের মধ্যে দুটো করে ইলেকট্রন থাকে ভাই। তাহলে তোর কক্ষকের সংখ্যা কতগুলো হলো, কক্ষকের সংখ্যা হলো n স্কয়ার। এবার যদি আমি তোকে বলি উপকক্ষ কতগুলো থাকবে, তাহলে তুই বলবি উপকক্ষ ইকুয়াল টু উপকক্ষ ইকুয়াল টু n। দেখ 3 নম্বর কক্ষপথ উপকক্ষ কটা, 3s 3p আর 3d, 3টে উপকক্ষ আছে, মানে উপকক্ষ 3টে আছে, কক্ষক কটা আছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু উপকক্ষ 3টে আছে, বোঝা গেছে ব্যাপারটা।
ছবি হয়ে যাবে না তো? ঠিক আছে, এইটা হয়ে গেছে। এবার চলে আয় এখানে 11 নম্বর প্রশ্নটা আমাদের হয়ে গেল। 11 নম্বর প্রশ্নের আনসার আমরা কি করেছি রে? 11 নম্বর প্রশ্নের আনসার কি করেছি? তাহলে এনতম কক্ষে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n²। তা বলছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথ, চতুর্থ কক্ষপথ এবং ষষ্ঠ কক্ষপথ শক্তির অনুপাত বার করতে বলেছে। তাহলে এটা আগের দিন আমরা করেছি, হ্যাঁ কি না? এই প্রশ্নটা আমরা আগের দিনে করেছিলাম। প্রথম কক্ষপথ, চতুর্থ কক্ষপথ এবং ষষ্ঠ কক্ষপথের শক্তির অনুপাত আমরা করেছিলাম ইএন প্রপোর্শনাল টু হচ্ছে z²/n²। তাহলে আমরা লিখতে পারি E1 ইকুয়াল টু 1 এটা প্রথম কক্ষপথ মানে এটা 1² করব, ঠিক আছে, মানে z²/1²। E1 সমান E4 সমান কি হবে? E4 সমান হবে z² হাইড্রোজেন পরমাণু জেড এর মানটা 1, তাহলে তুমি 1 জেড এর জায়গায় 1ও বসিয়ে দিতে পারিস। তার মানে E1 এর মান আসছে 1, E4 এর মান আসছে 1/n²। চতুর্থ কক্ষপথ বলেছে তাহলে 4² হবে, তাহলে 1/4² মানে 16 আসবে। আর E6 এর মান কত হবে? E6 এর মান হবে 1/6², 6², তার মানে 1/16/1/36। তাহলে এদেরকে কি করতে হবে? এদেরকে আমাকে সরল অনুপাতে আনতে গেলে 16 আর 36 এ প্রত্যেকটাকে গুণ করে দে। তাহলে প্রথমে হলো 16 × 36, তারপরটা 16 × 36/16, তার মানে 36 পড়ে থাকছে। তারপরটা 16 × 36/36, তার মানে 16 পড়ে থাকছে। ঠিক আছে, তো 4 দিয়ে আমি কাটবো, 4 দিয়ে কাটলে এটা 4 × 36 আসছে, 4 দিয়ে কাটলে 4 9 36, 4 দিয়ে কাটলে 4 4 16, 9 4 আর এটা 144 আসছে, তার মানে 144 অনুপাত 9 অনুপাত 4, মানে আনসার কি হবে? ডি আনসার হবে। তারপরে দেখো বিবৃতি 1 বলছে লিথিয়াম প্লাস এর রেখা বর্ণালী স্থায়িত্ব লিথিয়াম প্লাস হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম। লিথিয়াম প্লাসের মধ্যে কতগুলো ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন আছে। লিথিয়াম প্লাসের মধ্যে দুটো ইলেকট্রন আছে, এর স্থায়িত্ব বোর তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায়। ঠিক না ভুল বলো? লিথিয়াম প্লাসের মধ্যে দুটো ইলেকট্রন আছে, ঠিক না ভুল? এটা ভুল। কেন ভুল বলো? কারণ এখানে দুটো ইলেকট্রন থাকছে তো লিথিয়াম। হ্যাঁ, লিথিয়ামের মধ্যে দুটো ইলেকট্রন থাকলে বোরের তত্ত্ব এখানে অ্যাপ্লাই হবে না। বোরের তত্ত্ব এই জায়গায় ভাই অ্যাপ্লাই হবে না, তার মানে এটা ভুল হয়ে গেল। তারপর যে চৌম্বক ক্ষেত্রে পাবে বর্ণালী রেখার আরো সূক্ষ্মতর বিভাজিত হয়, যা বোর তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না। একদম ঠিক, দেখবে তোমাদের বোর তত্ত্বের লিমিটেশনে লিখেছিলাম যে স্টার্ক এফেক্ট এন্ড জিম্যান এফেক্ট, এই দুটোর ব্যাখ্যা বোরের তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় না। চুম্বক ক্ষেত্রের উপস্থিতিতে পারমাণবিক বর্ণালী রেখার আরো সূক্ষ্মতর বিভাজনকে জিম্যান এফেক্ট বলা হয়, যেটা এখানে বলেছে। আর তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে পারমাণবিক বর্ণালী রেখার আরো সূক্ষ্মতর বিভাজনকে স্টার্ক এফেক্ট বলা হয়। এই দুটো তোমার বিভাজন, পারমাণবিক বর্ণালীর যে সূক্ষ্মতর বিভাজন ইন প্রেজেন্স অফ ম্যাগনেটিক এন্ড ইলেকট্রিক ফিল্ড, সেটা তোমার বোরের তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না। এটা একদম ঠিক আছে। তাহলে বিবৃতি 1টা ভুল, বাট বিবৃতি 2টা ঠিক আছে। তাহলে এটা অপশনটা মিলিয়ে নাও, কোথায় আছে? অপশন এ হচ্ছে, তাই তো? তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। পরেরটায় চলে এসো। পরের কোশ্চেন কি বলছে দেখো। পরের কোশ্চেন বলছে ডি উপকক্ষে ঘূর্ণায়মান একটি ইলেকট্রনের কক্ষকীয় কৌণিক ভরবেগ, এটা বার করো। কক্ষকীয় কৌণিক ভরবেগের ফর্মুলাকে বলতে হবে, বলো। কক্ষকে কোন উপকক্ষের মধ্যে থাকা ইলেকট্রনের কৌণিক ভরবেগের ফর্মুলা কি বলো? কৌণিক ভরবেগ সমান কি ছিল? কৌণিক ভরবেগ √2 × 2 + 1 × h/2π। বা ফর্মুলাটা বলতে বললাম, √l * l + 1 * h/2π, এই ছিল ফর্মুলা। এবার বলো s এর জন্য l এর মান কত হয়? s এর জন্য l এর মান বলবে 0, p এর জন্য l এর মান কত? p এর জন্য l এর মান, p উপকক্ষের জন্য l এর মান কত হয়? হ্যাঁ, 1 1। তারপর d উপকক্ষের জন্য l এর মান কত? 2 2। তাহলে আমাদেরকে এখানে কি বলেছে? আমাদের এখানে d উপকক্ষ বলেছে, তাহলে আমরা l এর জায়গায় কত বসাবো? 2। তাহলে রুটের মধ্যে 2 × 2 + 1, 2 × 2 + 1 ইনটু কি হয়ে যাবে? h/2π, তার মানে 3 দুগুণে কত গো? √6, মানে সি আনসার আসছে। √6 × h/ কত? 2π। এটা হয়ে গেল আনসার। এখন ওকে জয়েন করে বলছে, আমি ওকে জয়েন করাবো? ফালতু ছেলেপুলের দল। 15 নম্বর কোশ্চেন এসো। কি বলছে দেখো 15 নম্বর কোশ্চেন কি বলছে? 15 নম্বর কোশ্চেন বলছে n1 থেকে n2, n1 থেকে n2, n1 থেকে n2, n1 এর মান 1, সরি, n1 এর মান 1 আর n2 এর মানটা হচ্ছে 2, n2 এর মানটা হচ্ছে 2।
এইরকম বলছে বলছে এই যে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, ইলেকট্রন স্থানান্তরিত করতে সবচেয়ে বেশি শক্তির প্রয়োজন কোনখানে হবে? সব থেকে বেশি শক্তির প্রয়োজন কোথায় হবে? সব থেকে বেশি শক্তির প্রয়োজন কোথায় হবে? আচ্ছা, এটা কিভাবে করবো একটু কেউ ব্যাখ্যা করতে পারবে? বলতে পারবে যে কিভাবে এটা করা যেতে পারে সব থেকে বেশি শক্তি? এক থেকে দুই হবে, কারণ যখন যখন কক্ষপথ 1 নম্বর, তখন তার ওই আকর্ষণ বলটা থেকে বেরিয়ে আসতে তাকে বেশি শক্তি প্রয়োগ করতে হবে। তো সেক্ষেত্রে N1 থেকে 2 এ যেতে কি বেশি শক্তি লাগবে? N1 থেকে N2 যেতে বেশি শক্তি লাগবে? বলো, আর আর কেউ কিছু, আর কেউ কিছু বলবে? বলো। আর কেউ কিছু বলবে না? হ্যাঁ, বলো। তখন তো ওটাতে নিউক্লিয়াসের আকর্ষণ বলটাতে বেশি থাকবে, তারপর ওটাকে দ্বিতীয় কক্ষপথে নিয়ে গেলে তো বেশি শক্তি প্রয়োগ করতে হবে। আচ্ছা, এখানে আমাকে বলছে নিম্নোক্ত কোন ক্ষেত্রে একটি হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন স্থানান্তর করতে সবচেয়ে বেশি শক্তির প্রয়োজন পড়বে? দেখো, আমাদের যদি বলা হয় রিকোয়ার্ড এনার্জি মানে ইলেকট্রন ট্রান্সফারের ক্ষেত্রে রিকোয়ার্ড এনার্জি মানে শক্তি কতটা লাগবে, সেই রিকোয়ার্ড এনার্জির ফর্মুলা কি ছিল কেউ বলতে পারবে? রিকোয়ার্ড এনার্জি ফর এনি কাইন্ড অফ ইলেকট্রন ট্রানজিশন, ফর ইলেকট্রনিক ট্রানজিশন লিখছে, ইলেকট্রন ট্রান্সফার বা ইলেকট্রন ট্রানজিশন। তার ফর্মুলা ছিল, মনে করে দেখো, যে আমাদের আয়নাইজেশন পোটেনশিয়াল ইনটু, মানে 13.6 লেখা ছিল এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে, 13.6 ইনটু দেখো লেখা আছে 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার ইনটু জেড স্কয়ার। এইটা হচ্ছে ফর্মুলা, যদি না জানো জেনে নাও। আমাদের আয়নাইজেশন পোটেনশিয়ালের সঙ্গে 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার ইনটু জেড স্কয়ার, এইটা যদি গুণ করে দিই আমি, ঠিক আছে, তাহলে সেটা হবে ম্যাক্সিমাম, মানে তার ক্ষেত্রে ম্যাক্সিমাম শক্তি লাগবে। এবার দেখো, যদি আমি বলি এখানে আমাদেরকে মানগুলো বসিয়ে দেখতে হবে যে কোন ক্ষেত্রে মানে সব থেকে বেশি আসছে, কোন ক্ষেত্রে তোমার এটার মান সব থেকে বেশি আছে। যদি আমরা 1 আর 2 বসাই, ধরো আমি এখানে বসালাম আয়নাইজেশন পোটেনশিয়াল ইনটু 1/1 স্কয়ার মাইনাস 1 যদি 2 স্কয়ার করি, তাহলে এখানে আসছে আয়নাইজেশন পোটেনশিয়াল ইনটু 3/4, এটা 3/4। যদি আমি 2/3 বসাই, যদি আমরা 2 আর 3 বসাতাম, তাহলে সেক্ষেত্রে আয়নাইজেশন পোটেনশিয়াল ইনটু কত আসতো 1/2 স্কয়ার মাইনাস 1/3 স্কয়ার। তাহলে এবার আসছে আয়নাইজেশন পোটেনশিয়াল ইনটু তোমার এখানে আসছে তোমার 4 9 36, 9 আর 4 এর মধ্যে গ্যাপ হচ্ছে 5, তাহলে 5/36 আসছে। 5 কত আসছে? 36। আচ্ছা, আর এখানে ইনফাইনাইট টু n1 ইলেকট্রন ট্রান্সফার হবে কি করে? প্রথম নামলে শক্তি বর্জন করে আসবে না, ইনফাইনাইট থেকে n1 এ যদি নামে ইলেকট্রন। তাহলে আরেকটা আছে তোমার 3 থেকে 5, ওটাও তুমি করে দেখতে পারো। আয়নাইজেশন পোটেনশিয়াল ইনটু তোমার 3 থেকে 5, তাহলে 1/3 স্কয়ার মাইনাস 1/5 স্কয়ার, এটাও তুমি করে দেখতে পারো। তাহলে আয়নাইজেশন পোটেনশিয়াল ইনটু তোমার 3 3 9 আর এখানে 25, তার মানে 9 ইনটু 25, নিচে আসছে কত? এটা 9, এটা 25, তাহলে 9 ইনটু 25 আসছে নিচে, আর উপরে তোমার 25 মাইনাস 9 মানে কত আসছে গো? 16 আর 9 25, 16 আসছে। তাহলে আমাকে খালি কি করতে হবে? আমাকে এই অনুপাতটা, এই ভগ্নাংশটা আর এই ভগ্নাংশটার মধ্যে কোনটা ছোট আর কোনটা বড় ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তাহলে 3 এর 4, 5 এর 36 আর 16 ইনটু 9/25, এদের মধ্যে কোনটা বড়? সবচেয়ে বড় হচ্ছে 3 এর 4। সবচেয়ে বড় কোনটা? 3 এর 4। স্যার, বলো। হ্যাঁ, অপশন সিটা কি বলেন? n1 ইনফিনিটি থেকে n1 ওটা কি বলবেন? ওটা তো ইলেকট্রন স্থানান্তরণটা তো হবে না, তোমাকে বলছে সবচেয়ে বেশি শক্তির প্রয়োজন পড়বে। যদি একটা ইলেকট্রন অসীম থেকে n1 এ নামে, তাহলে সব থেকে বেশি শক্তি সে বর্জন করবে। মানে এখানে তোকে তো দিতে হচ্ছে না, তোর তো প্রয়োজন করছে না। একটা ইলেকট্রন যখন অসীমে আছে তখন তার শক্তি ম্যাক্সিমাম, মানে সবচেয়ে বেশি। এবার যখন ইলেকট্রনটা তোর অসীম থেকে n1 এ নামবে, তখন সে সবচেয়ে বেশি পরিমাণ শক্তি বর্জন করবে। যদি আমাকে এখানে বলতো যে একটা ইলেকট্রন 2 থেকে 1 এ নামছে, 3 থেকে 2 এ নামছে, 5 থেকে 3 এ নামছে আর অসীম থেকে 1 এ নামছে, তাহলে কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি শক্তি বর্জন হতো? তাহলে করা যেত যে ইলেকট্রনটা অসীম থেকে 1 এ নামলে বেশি শক্তি ছাড়বে, এটা করা যেত। কিন্তু আমাকে এটা বলেনি যে শক্তি ইলেকট্রনটা নামার কথা বলেনি, আমাকে বলেছে ইলেকট্রনটাকে নিয়ে যেতে কত বেশি শক্তি লাগবে।
যদি এটা উল্টোটা হতো যে এক থেকে আমরা অসীমে ইলেকট্রনটাকে নিয়ে যাচ্ছি, তাহলে আনসার ওটাই হতো, সি আনসার হতো। আবারও বলছি, উত্তর যাই হোক, আমাকে কনসেপ্টে যেতে হবে যে আমার একটা ইলেকট্রন আমি এক থেকে যদি অসীমে নিয়ে যেতে চাই, তখন আমার গ্যাপ বেশি হচ্ছে, যত গ্যাপ বেশি হবে তত শক্তি বেশি লাগবে, ঠিক আছে। কিন্তু এখানে অসীম থেকে একে নিয়ে আসার কথা বলা হচ্ছে, তাহলে এখানে শক্তি বর্জন হবে, শোষণ হবে না। কি বলছি, মাথা ঢুকছে না ঢোকে নেই? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এখানে জেডটা কি ছিল? হ্যাঁ, জেডটা কি ছিল? জেডটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। এখানে হাইড্রোজেন বলেছে, তো সবার ক্ষেত্রে জেড এর মান 1। জেড অলওয়েজ পারমাণবিক সংখ্যা, জেড অলওয়েজ পারমাণবিক সংখ্যা। এবার যদি কারোর মনে হয় যে এটা কি করে হট করে বলে দিলাম 3/4 সবচেয়ে বড়, তাহলে তোমরা ওই রেশিও মেথড তোমাদেরকে শিখিয়েছিলাম যে বিভিন্ন তোমার দিলে কিভাবে করতে হয়, মানে কোনটা বড় কোনটা ছোট কিভাবে এটা আইডেন্টিফাই করতে হয় তোমাদেরকে শিখিয়েছিলাম। দেখো আমার কাছে কি কি ছিল, 3/4 ছিল, আর ছিল 5/36, এই দুটো ছিল ভগ্নাংশ। এদের মধ্যে কোনটা বড় কোনটা ছোট, কোনাকুনি গুণ করো, 36 × 3, 36 × 3 করলে কত আসবে গো, 3 6 3 108 আসছে, তাই তো 108, আর 4 5 কত আসছে 20, তার মানে ডেফিনেটলি 3/4 বড়, 3/4 5/36 থেকে বড়। আর এখানে 16/9 × 25, এটা তো অনেকটাই ছোট হয়ে যাচ্ছে এর থেকে, তাহলে আনসার হবে 3/4। 3/4 কোন অপশন থেকে এসেছে, এই অপশন থেকে এসেছে, মানে এই দা কারেক্ট আনসার, এই আনসার হবে। আবারও বলছি, যদি এটা বলতো যে কোথায় শক্তি বর্জন সব থেকে বেশি হবে, তাহলে আনসার সি হতো। তারপর দেখো n = 2 থেকে n = 1 বলছে স্তরে ইলেকট্রন স্থানান্তরণে নিম্নোক্ত কোন ক্ষেত্রে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য উৎপন্ন হবে। তো ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কখন হবে, একটা জিনিস মাথায় রাখবে যে আমি একটা ইলেকট্রনকে যদি স্থানান্তরণ করতে চাই n2 থেকে n1 এ, তবে সেক্ষেত্রে এনার্জির আমাদের n2 থেকে n1 কক্ষপথে ইলেকট্রনটা নামছে, তাহলে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোথায় পাবো। তাহলে আমরা ফর্মুলা জানি, এটা 1/λ সমান r × 1/n1² মাইনাস 1/n2 তার স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার, এই তো ফর্মুলা ছিল। তার মানে আমরা লিখতে পারি, দেখো আর একটা কনস্ট্যান্ট আছে, যদি প্রত্যেকটা পরমাণু বা আয়নের ক্ষেত্রে বলা থাকে যে এর এত নম্বর কক্ষপথ থেকে এর এত নম্বর কক্ষপথে নামছে, তার মানে এই অংশটা কনস্ট্যান্ট সবার ক্ষেত্রে, মানে সবার ক্ষেত্রেই n2 - n1, এই মানটা 3/4 হবে, মানে 1/1² মাইনাস 1/2², এটা 3/4 হবে, হ্যাঁ কি না বলো। যদি আমাকে n2 থেকে n1 এর কথা বলে, তাহলে কি 1/n1² এর মানটা মাইনাস 1/n2² এর মানটা এই ডিফারেন্ট আয়নগুলোর ক্ষেত্রে কি এক নয়? প্রত্যেকটা আয়নের ক্ষেত্রেই তো n2 থেকে n1 এর ইলেকট্রন জাম্পিং এর কথা বলা হয়েছে, হ্যাঁ কি না? প্রত্যেকটা আয়নের ক্ষেত্রেই তো n2 থেকে n1 এর ইলেকট্রন ট্রান্সফারের কথা বলা হচ্ছে এখানে। তাহলে আমি কি বলতে পারি না যে n2 আর n1 এর মানটা, হ্যাঁ n2 আর n1 এর মানটা কনস্ট্যান্ট আছে প্রত্যেকের জন্য, বলতে পারি কি পারি না বলো? হ্যাঁ, প্রত্যেকের ক্ষেত্রে আমরা n1 এর মানটা 1 বসাবো আর n2 এর মানটা 2 বসাবো, সেই জন্য 1/n1² মাইনাস 1/n2² এর মান অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। তার মানে আমরা লিখতে পারি 1/λ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু জেড স্কোয়ার, অর্থাৎ যার জেড বেশি তার ক্ষেত্রে রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ এনার্জি বেশি হবে, তরঙ্গ দৈর্ঘ্য কম হবে। আমাকে বলেছে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোথায় পাবো, ক্ষুদ্রতর তরঙ্গ দৈর্ঘ্য সেখানে পাবো যার জেড এর মান কম, যার জেড এর মান কম, হ্যাঁ কি না? মোটেই নয়। দেখো এখানে দেখো, যার ল্যামডা নিচে আছে, তো ল্যামডার সাথে জেড এর কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক, তার মানে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য তার পাবো যার জেড এর মানটা বেশি, হ্যাঁ কি না? কনফিউজ হলে হবে না, আমাকে ভালো করে বুঝতে হবে জিনিসগুলো আমি কি বলছি। একদম সঠিক আনসার লিথিয়াম 2+। দেখো আমাকে কি বলেছে, আমাকে বলেছে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য পাবো। আমার ল্যামডার সঙ্গে জেড স্কোয়ারের সম্পর্ক কি, ল্যামডার সঙ্গে জেড এর সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। তার মানে যার তরঙ্গ দৈর্ঘ্য যত কম তার শক্তি তত বেশি, আর তার জেড এর মান তত বেশি। যদি এটা বলতো, যদি বলতো কার ক্ষেত্রে শক্তি বেশি লাগবে, এই কোশ্চেনটা যদি আমি ঘুরিয়ে দিতাম যে n1 থেকে ইলেকট্রনটা n2 তে নিয়ে যাবো, কার ক্ষেত্রে শক্তি সবচেয়ে বেশি লাগবে, আনসার হতো লিথিয়াম। কার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম লাগবে, আনসার হবে লিথিয়াম। কেন? কারণ আমরা পড়েছি প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিতে যে ইকুয়াল টু h নিউ নিউ ইকুয়াল টু c/λ, তার মানে যার, আমি লিখছি এখানে ইকুয়াল টু পড়েছি h নিউ আর নিউ সমান পড়েছি c/λ, তার মানে যার ই এর মান বেশি তার ল্যামডার মান কম।
যার ই এর মান বেশি তার ল্যামডার মান কি কম। এখানে সবচেয়ে বেশি শক্তি কার ক্ষেত্রে লাগছে? লিথিয়ামের ক্ষেত্রে, কারণ লিথিয়ামের জেডটা বেশি। আর যার জেড বেশি তার ল্যামডা কম, যার জেড বেশি তার ল্যামডা কম। আর এখানে আমাকে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য বলেছিল, তাহলে আনসার হবে লিথিয়াম 2+। আনসার হবে লিথিয়াম 2+। এখানে ডিটা কি বলে? ডিটা ডি দিয়ে কোন আয়নটা বুঝিয়েছে? থার্ড অপশনটা ডি দিয়ে 1H2, ডি মানে হচ্ছে ডয়টেরিয়াম মানে 1H2, ডি মানে হচ্ছে 1H2। ওর ক্ষেত্রে তো তোমার একটা ইলেকট্রন আছে, হ্যাঁ ওর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, ডি এর ক্ষেত্রে একটা ইলেকট্রন আছে। আচ্ছা এরপর দেখো বোরের পারমাণবিক মডেলে একটি ইলেকট্রনের সর্বনিম্ন কৌণিক ভরবেগ কত হতে পারে, এটা বলো তো। একটা ইলেকট্রনের সর্বনিম্ন কৌণিক ভরবেগ কত হতে পারে? দেখো আমি যদি বলি না, এমবিআর সমান তো NH/2 পাই, তাহলে n মানে কক্ষপথের সংখ্যা, n এর সর্বনিম্ন মান তো 1 হয় না। সি আনসার আসবে। তারপরে কোশ্চেন কি বলছে দেখো, তারপরে কোশ্চেন বলছে যে হাইড্রোজেন পরমাণুর তোমার হচ্ছে বর্ণালী লিম্যান সারির ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য যদি x হয়, তাহলে লিথিয়াম 2+ আয়নের বামার সারির দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যের মান কত? এই যে ক্ষুদ্রতম আর দীর্ঘতম কেস, এটা আমি একটু বুঝিয়ে দিই তোমাকে, তোমরা খাতায় এটা নোট করে রাখবে। দেখো তোমাকে যদি বলে হাইড্রোজেন পরমাণুর লিম্যান সারি মানে সেই ইলেকট্রনটা কোথায় নামবে? সেই ইলেকট্রনটা 1 নম্বর কক্ষপথে নামবে, মানে ইলেকট্রনটা যেখানেই থাকুক না কেন ইলেকট্রনটা ভাই একে নামবে। লিম্যান সারি তখনই তৈরি হয় যখন ইলেকট্রন 1 নম্বর কক্ষপথে নামে, তখন লিম্যান সারি তৈরি হয়। 2 নম্বর কক্ষপথে নামলে বামার, 3 নম্বর কক্ষপথে নামলে প্যাসেন, এরকম আসবে। তাহলে আমাকে বলেছে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী লিম্যান সারির ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের মান হচ্ছে x। তাহলে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কখন তৈরি হয়? আচ্ছা তোমাদের নোটে লেখা আছে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে n2 এর মান কত? যে কেউ বলো, নোট দেখে বলো যদি তোমাদের মনে না থাকে। ক্ষুদ্রতম বলো 2। ক্ষুদ্রতম তরঙ্গ, হ্যাঁ বলো। ইনফিনিটি। একদম ইনফাইনাইট, দেখো খাতায় লেখা আছে তোমাদের ইনফাইনাইট লেখা আছে। কেন ক্ষুদ্রতম? আচ্ছা ভালো করে বোঝো। ধরো আমি হচ্ছে লিম্যান সিরিজের, আমি এখানে ধরো এটা 1 নম্বর কক্ষপথ, আমার এটা 1 নম্বর কক্ষপথ, এটা মনে করো 2 নম্বর কক্ষপথ। তার মানে 2 নম্বর থেকে 1 নম্বরে নামতে গেলে শক্তির গ্যাপটা কম। শক্তির গ্যাপ কম মানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, শক্তি যার কম তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তাহলে আমাকে যদি বলতো লিম্যান সারির দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে n1 এর মান 1 বসাবো আর n2 এর মান কত বসাবো? n2 এর মান আমরা 2 বসাবো। যদি আমাকে বলে লিম্যান সারির ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য মানে তার শক্তি বেশি মানে ইনফাইনাইট থেকে ইলেকট্রনটা নামবে। ইলেকট্রনটা কোথা থেকে নামবে? ইনফাইনাইট থেকে ইলেকট্রনটা নামবে, ঠিক আছে? তাহলে n2 এর মান হচ্ছে ইনফাইনাইট। যখন আমাকে মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্য বলবে তখন আমরা n2 এর মান ইনফাইনাইট বসাবো। বসিয়ে দেখি কি আসছে। তার মানে লিম্যান সারি বলেছে, তাহলে আমরা তরঙ্গ দৈর্ঘ্য কি বসাবো? 1/λ, ফর্মুলা বসিয়ে দিলাম r ইনটু 1/n1 স্কয়ার মানে 1/1 স্কয়ার মাইনাস 1/ইনফাইনাইট স্কয়ার ইনটু z স্কয়ার। হাইড্রোজেন পরমাণু বলেছে, হাইড্রোজেন পরমাণু z এর মান হচ্ছে 1, তাহলে 1 স্কয়ার হয়ে গেল। তাহলে এবার আমরা এখানে 1/λ জায়গায় কি বসাতে পারি? লিম্যান সারির ক্ষুদ্রতম বলে যেমন এটা x, তাহলে 1/x ইকুয়াল টু r ইনটু 1/1 স্কয়ার মানে একই আসছে, এটা ইনফাইনাইট স্কয়ার মানে 0, 1/ইনফাইনাইট এর মান 0 হয়, 1/ইনফাইনাইট এর মান 0 হয়। তাহলে আমরা লিখতে পারি r ইকুয়াল টু 1/x। তাহলে r এর মান কি এলো গো? r এর মান আমার 1/x এলো। এবার বলছে লিথিয়াম 2+ আয়নের বামার সারির দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা বামার সারির দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে n1 এর মান কত বলো? n1 এর মান বামার সারি মানে n1 এর মান কত? 2, 4। আমার মানে 2 হ্যাঁ বামার মানে তো n1 এর মান 2। এবার দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য মানে কোথা থেকে নামছে? n2 এর মান বলো কত হবে? একদম সঠিক আনসার 3। বাহ, তাহলে n2 এর মান 3। তাহলে এবার আমরা ফর্মুলা ফেলে দেবো 1/λ সমান r ইনটু 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার ইনটু z স্কয়ার। তাহলে এখানে লিখলাম r ইনটু 1/n1 মানে 2 তার স্কয়ার মাইনাস 3 তার স্কয়ার ইনটু z স্কয়ার। কার ক্ষেত্রে বলে যেটা? লিথিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। তাহলে এটা z এর মান কত? 3, তাহলে 3 এর স্কয়ার এসে গেল। এবার r এর মান আমরা এখানে বার করে রেখেছি 1/x, তাহলে r এর মান এলো 1/x ইনটু এখানে দেখো 16 আর এখানে হচ্ছে তোমার
সরি 9 আর 4, 4 9 লসাগু কত হলো 36, 4 9 লসাগু হলো 36, তবে 9 মাইনাস 4 মানে কত হচ্ছে 5, আবার এখানে 3 স্কোয়ার মানে 9 দিয়ে গুণ হচ্ছে, 9 দিয়ে 36 এ কাটবো 4, তাহলে এখানে হচ্ছে 5/4x, তাহলে 1 বাই ল্যামডা সমান হচ্ছে 5/4x, তাহলে ল্যামডা সমান হবে 4x/5, 4x/5 মানে B ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, বুঝতে পারছো তো এটা? হ্যাঁ কি না? এটা হয়ে গেল আনসার, হয়ে গেল তোমার 4x/5, 4x/5 হচ্ছে 5 আনসার গুলো। হ্যাঁ, সবসময় মনে রাখবে, দেখবে নোটে লেখা আছে একটা লাইন, আমি বলছি নোটে লেখা আছে, সেটা হচ্ছে দেখবে লেখা আছে যখন তোমার দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য চাইবে তখন n2 এর মান n1 প্লাস 1, দেখবে এটা লেখা আছে n2 এর মান n1 প্লাস 1, অর্থাৎ দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে n1 এর মান যদি 2 হয় তাহলে n2 এর মান হবে 2 প্লাস 1 মানে 3। আমি সব শর্ট ট্রিক্স করে লিখিয়ে দিয়েছি, ওগুলো ওগুলো তুমি মনে রাখলে সিটটা পড়লে তুমি সব পেরে যাবে। ধরো এটা এখানটা একটু মুছে নিই, এটা হয়ে গেল। তারপর বলছে দেখো ভূমিস্তরে হিলিয়াম প্লাস আয়ন থেকে একটি ইলেকট্রনকে নির্গত করতে প্রয়োজনীয় শক্তির পরিমাণ ভূমিস্তরে হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রনকে নির্গত করতে প্রয়োজনীয় শক্তির তুলনায় কত গুণ হবে? একদম সহজ প্রশ্ন, তোমরা ঘাবড়ানোর কিছুই নেই। দেখো আমি তোমাদেরকে, হ্যাঁ কত হবে? 4 গুণ হবে। কেন হবে বলো? অপশন বি। তো ই সমান হচ্ছে 13.6 ইন্টু জেড স্কয়ার ইবি, তাহলে এইচ সমান হচ্ছে 13.6 ইন্টু 1 স্কয়ার সমান হচ্ছে 13.6 ইবি, আর ই হচ্ছে মানে হিলিয়ামেরটা হবে 13.6 ইন্টু 2 স্কয়ার সমান হচ্ছে 13.6 ইন্টু 4 ইবি। হ্যাঁ ঠিক আছে, সাবাস। 13.6 ইন্টু 4/13.6। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখো আমাকে যদি প্রশ্ন করে, আমাকে যদি হাইড্রোজেনের আয়নন বিভব বলে দেয়, হাইড্রোজেনের যদি আয়নন বিভব বলে দেয় আর হিলিয়াম প্লাসের আয়নন বিভব বার করতে পারে, মানে হাইড্রোজেনের বলে দিয়ে যদি অন্য মৌলের বার করতে পারে, তাহলে দেখো আমরা একটা ফর্মুলা শিখেছি না, রিকোয়ার্ড এনার্জি ইকুয়াল টু 13.6 ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার, এটা। তাহলে এইবার যদি হাইড্রোজেনের ক্ষেত্রে রিকোয়ার্ড এনার্জি ধরো 13.6, ধরো একটা ইলেকট্রনকে বার করছি, একটা ইলেকট্রনকে যখন বার করব তখন ইলেকট্রনটাকে আমরা 1 নম্বর হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কত নম্বর কক্ষপথ থেকে বেরোবে? 1 নম্বর কক্ষপথ থেকে বেরোবে, তাহলে n1 এর জায়গায় আমাদের 1 বসে গেল, তাহলে 1 স্কোয়ার মাইনাস, এবার যখন ইলেকট্রনটা বেরোবে তখন ইলেকট্রনটা যাবে কত? অসীমে, তার মানে এখানে আমরা 1/ইনফাইনাইট স্কোয়ার বসাবো ইন্টু জেড স্কোয়ার, হাইড্রোজেনের জেড এর মান 1, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আয়নন বিভবের মানটা কত এলো? 13.6 ইন্টু 1, এটা এখানটা পুরো মানটা 1 আসছে কারণ এটার মান 0, 1/ইনফাইনাইট এর মান হচ্ছে স্কোয়ারের মান 0 হবে। হ্যাঁ, তাহলে 1/1 স্কোয়ার মানে 1 ইন্টু কত? 1 আসছে, তাহলে এটা আসছে 13.6। হাইড্রোজেনের ক্ষেত্রেই তোমার হচ্ছে আয়নন বিভবের মান হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট হয়। এবার আমাকে বলছে সেটা হিলিয়ামের কত, মানে হিলিয়ামের কত হবে? তাহলে হিলিয়ামের ক্ষেত্রে সেম ফর্মুলা হবে 13.6 ইন্টু 1, শুধু হিলিয়ামের জেড এর মানটা কত গো? হিলিয়ামের জেড এর মানটা হচ্ছে 2, তাহলে এটা 2 এর স্কোয়ার হয়ে যাবে, তার মানে 13.6 ইন্টু 4, তার মানে হাইড্রোজেনের যদি 13.6 হয় তাহলে হিলিয়ামের কত হয়ে যাবে? 4 হয়ে যাবে, মানে 4 গুণ হয়ে যাবে, আনসার হবে 4 গুণ। তাহলে এর উপরে তোমাকে যদি বলি, তাহলে বলো দেখিনি হাইড্রোজেনের আয়নন বিভব যদি x হয় তাহলে হিলিয়ামের আয়নন বিভব কত হবে? 4x। লিথিয়ামের আয়নন বিভব কত হবে? মানে হিলিয়াম প্লাসের আয়নন বিভব হবে 4x, লিথিয়াম 2 প্লাসের আয়নন বিভব কত হবে বলো? লিথিয়াম 2 প্লাসের আয়নন বিভব কত হবে? 9x। তারপর মানে স্কোয়ারে করে যাবে, হাইড্রোজেনের হচ্ছে জেড এর মান 1, তাহলে জেড স্কোয়ার মানে হাইড্রোজেনের 1 গুণ হলে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, হাইড্রোজেন হিলিয়ামের 2 স্কোয়ার, তার মানে 4 গুণ হবে, লিথিয়াম মানে 3 স্কোয়ার মানে 9 গুণ হবে, লিথিয়াম বেরিলিয়াম 3 প্লাস এর ক্ষেত্রে কত হবে? 4 স্কোয়ার মানে 16 গুণ হবে। মাথা ঢুকছে না ঢোকে না বলো? দেখো পরের কোশ্চেন কি বলছে, দেখো পরের কোশ্চেন বলছে, হ্যাঁ বল। 4 গুণ হবে, ও আমি ভুল করে এটা 4 গুণে এটা 4 গুণে এটা থাকবে, সরি 20টা তো হয়নি,
আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর পঞ্চম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের শক্তি বিকিরণ করে ভূমিস্তরে অবতরণ করলে রেখা বর্ণালীর সংখ্যা কত হবে? তাহলে 5 থেকে কোথায় নেমে আসছে গো? ইলেকট্রনটা 5 নম্বর কক্ষপথ থেকে কোথায় নেমে আসছে? 1 নম্বর কক্ষপথে। ইলেকট্রনটা 5 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে নেমে এলে কতগুলো বর্ণালী রেখা হবে বলো? এটা তো বলে ফেলা উচিত সঙ্গে সঙ্গে। আনসার হবে 10। 10টা একদম সঠিক আনসার। ফর্মুলা হচ্ছে n2 - n1 n2 - n1 প্লাস 1 ডিভাইডেড বাই 2। তার মানে তোমার এখানে আসছে 5 নম্বর কক্ষপথে ছিল, 1 নম্বরে নামছে 5 - 1 ইন্টু 5 - 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে তোমার 4 ইন্টু 5 বাই 2, 5 দুগুণে কত? 10। 10 হচ্ছে কারেক্ট আনসার। পরের কোশ্চেন দেখো কি বলছে। পরের কোশ্চেন বলছে যে একটি ফোটনের শক্তি হচ্ছে 3 ইন্টু 10⁻⁻12 আর্ক। তাহলে ন্যানোমিটার এককের তরঙ্গ দৈর্ঘ্যের মান বার করতে বলেছে। ন্যানোমিটার এককের তরঙ্গ দৈর্ঘ্য বার করো। এই কোশ্চেনটা আমাকে বলেছে যে একটি ফোটনের শক্তির মান হচ্ছে তোমার 3 ইন্টু 10⁻12। আচ্ছা বলো, ফোটনের শক্তির ফর্মুলাকে বলতে হবে, বলো ফোটনের শক্তির ফর্মুলা। একটা ফোটনের শক্তির ফর্মুলা। E equal H nu তো? হ্যাঁ একদম, E ইকুয়াল টু হচ্ছে H নিউ, আর নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। নিউ ইকুয়াল টু কি বলেছে? সি বাই ল্যামডা। আমাকে তরঙ্গ দৈর্ঘ্য বার করতে বলেছে। ই সমান তোমার H ইন্টু হচ্ছে তোমার সি বাই ল্যামডা। এবার দেখো ই এর মান আমাকে কি দিয়েছে? এত আর্ক। তাহলে ই এর মান দিয়েছে আমাকে 3 ইন্টু 10⁻, বলো, -12 আর্ক। ই আর জি আর্ক। আচ্ছা, প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট এইচ এর মান আর্ক এককে কে বলতে পারবে? আর্কে এইচ এর মান কত হয়? আর্ক এককে এইচ এর মান কত? -27 hours বা 6.626 ইন্টু 10⁻⁻27 আর্ক ইন্টু সি মানে আলোর গতিবেগ। সি যে একক কত হবে? 3 ইন্টু 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড বাই ল্যামডা। তাহলে আমাকে ল্যামডাটা বার করতে বলেছে। তাহলে ল্যামডাটাকে আমি বাদিকে তুলে নেবো। তাহলে ল্যামডা সমান 6.6 ইন্টু 626 ইন্টু 10⁻⁻27 ইন্টু 3 ইন্টু 10⁻10 ডিভাইডেড বাই কত হবে? 3 ইন্টু 10⁻12। এই 3 কাটবে। এবার টোটাল 10 এর ক্যালকুলেশন হবে 6.62 ইন্টু 10⁻27 প্লাস 10 প্লাস 12। নিচে থেকে -12 উপরে গেলে +12 হয়ে যাবে। তাহলে 6.62 ইন্টু 10⁻27 প্লাস 10 প্লাস 12 কত হবে গো? 22 প্লাস 22 -27 মানে -5। এটা সেন্টিমিটারে এলো। এবার আমরা কি পড়েছি? আমরা কি পড়েছিলাম? ন্যানোমিটার আর সেন্টিমিটারের মধ্যে 1 ন্যানোমিটার সমান 10⁻⁻7 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার সমান 10⁻7 ন্যানোমিটার। তার মানে সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে যেতে গেলে গুণ করতে হবে 10⁻7 দিয়ে। তাহলে এটা সেমই আছে, আমি ন্যানোমিটারে নিয়ে যাব। তাহলে 6.62 ইন্টু 10⁻⁻5 ইন্টু 10�7। তাহলে এখান থেকে তোমার কি আসছে? 6.62 ইন্টু 10⁻2। কারণ 7 থেকে 5 বিয়োগ হলে 2 হয়। 10⁻2 মানে 100। দশমিক তুললে নিচে তোমার 100 আসছে। এই 100 আর 10 স্কয়ার কেটে যাচ্ছে। তাহলে কত ন্যানোমিটার হচ্ছে? 600, বলো, 662 ন্যানোমিটার। তাহলে আনসার হবে 662 ন্যানোমিটার। তার মানে ন্যানোমিটার এককে তরঙ্গ দৈর্ঘ্য বার করতে বলেছিল। তাহলে ন্যানোমিটার এককে তরঙ্গ দৈর্ঘ্য এসে গেছে আমার 662 ন্যানোমিটার। 662 ন্যানোমিটার। পরের কোশ্চেনে চলে এসো। পরের কোশ্চেন বলছে হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষে একটি ইলেকট্রনের বেগ যদি ভি হয়, তাহলে লিথিয়াম প্লাস আয়নের চতুর্থ বোর কক্ষে ইলেকট্রনের বেগ কত হবে? এটা কোন ফর্মুলা ফেলে করবো? আগে ফর্মুলাটা বলো দেখি। কোন ফর্মুলা দিয়ে এই অঙ্কটা হবে? শুধু ফর্মুলাটা আমাকে বলো। ভিএ বাই ভিবি সমান, বলো কি ফর্মুলা ফেলবো? ভিএ ZA by into NB by into NB by বা 2 পাই স্কয়ার জেড 2 পাই জেড স্কয়ার বাই এনএইচ বা জেডএ বাই জেডবি ইনটু এনবি বাই এনএ। এই হচ্ছে ফর্মুলা, ডাইরেক্ট উত্তর। তাহলে দেখো আমাকে কি বলেছে? হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষে একটি ইলেকট্রনের বেগ ভি। তাহলে তোমরা এটাকে হাইড্রোজেন ধরে নাও। তাহলে ভি এর জায়গায় ভি বসাও, ভিবিটাকে বার করবো আমরা। তাহলে হাইড্রোজেনের জেড এর মান কত? 1। জেডবির মান, জেডবি মানে লিথিয়াম, হাইড্রোজেন লিথিয়ামের জেডবির মান কত? 3। এবার দেখো আমাকে
এনবি, এনবি মানে লিথিয়াম, লিথিয়ামের চতুর্থ কক্ষপথ বলেছে, তাহলে এনবির মান হয়ে গেল 4। আর হাইড্রোজেনের প্রথম বোর কক্ষ বলেছে, মানে এন এর মানটা, N1 এর মানটা 1। তাহলে এখান থেকে আমরা যদি ভিভি লিখি, তাহলে ভিভি সমান কি হবে 3 ইন্টু ভি, তার মানে 3v ডিভাইডেড বাই 4, মানে বি ইজ দা কারেক্ট আনসার। কত সহজ, হ্যাঁ, জলের মতো অঙ্ক। তারপর কি বলছে দেখো, বলছে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে কৌণিক ভরবেগ mvr, কৌণিক ভরবেগ mvr এর মান কিন্তু নির্দিষ্ট nh/2π, যেখানে n এর মান কিন্তু কনস্ট্যান্ট। তাহলে বিভিন্ন কক্ষপথে কৌণিক ভরবেগের মান হচ্ছে কোয়ান্টাইজ, অর্থাৎ স্থির মান আছে। একদমই ঠিক বলেছে এটা। প্রত্যেকটা মানে বৃত্তাকার কক্ষপথে যখন ইলেকট্রন ঘোরে তখন তার ভরবেগের মানটা কোয়ান্টাইজড। কৌণিক ভরবেগ প্রকাশ করা হয় এইভাবে, mvr = nh/2π, যেখানে n এর মান 0। n এর মান কি কখনো 0 হয়? n এর মান 0 হয় না, n এর মান 1 2 3 থেকে শুরু হয়। তার মানে বিবৃতি 1টা ঠিক হলেও বিবৃতি 2টা হচ্ছে তোমার ভুল। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে n এর মান, n হচ্ছে কক্ষপথের সংখ্যা, কক্ষপথের সংখ্যা কি করে 0 হবে? কক্ষপথের সংখ্যা 0 হবে না। আচ্ছা, এবার ধরো লিথিয়াম 2+ এর প্রথম কক্ষপথে থাকা কক্ষপথের শক্তি, লিথিয়াম 2+ এর প্রথম কক্ষপথের শক্তি যদি x কিলোজুল পার মোল হয়, তাহলে এর তৃতীয় কক্ষপথে ইলেকট্রনটার শক্তি কত হবে? লিথিয়ামের প্রথম কক্ষপথের শক্তি যদি x হয়, তাহলে তৃতীয় কক্ষপথের শক্তি হবে x/9। কারণ আমরা পড়েছি কি, আমরা পড়েছি En সমানুপাতিক z²/n², তার মানে n²টা নিচে আছে। তার মানে ধরো প্রথম কক্ষপথের জন্য n1 এর মান 1, দ্বিতীয় কক্ষপথের জন্য n1 এর মান কত হবে? কি বলছি বুঝতে পেরেছো? স্কয়ারে যাবে তো, তার মানে প্রথম কক্ষপথ যদি x হয়, তাহলে তৃতীয় কক্ষপথ মানে n², তাহলে কি হবে z²/3² মানে 9। তাহলে এখানে আমার হবে x/ হচ্ছে 9 হবে, x/9। লিথিয়াম 2+ এর প্রথম কক্ষপথের শক্তি যদি x হয়, তাহলে তৃতীয় কক্ষপথের শক্তি হবে x/9, x/9 কিলোজুল পার মোল, এটা আনসার হবে। ঠিক আছে। তারপর বলেছে যে রিডবার্গ ধ্রুবকের তোমার এক্সপ্রেশন কি? রিডবার্গ ধ্রুবক, দেখো আমরা যদি রিডবার্গ ধ্রুবকের কথা বলি, তাহলে 2π² mz² 4/n² ছিল। তার মানে এখানে হবে তোমার 2π² m, বি आंसर হবে বি। 2π² m 4/ch³। আচ্ছা, এই এক্সপ্রেশনটা খাতায় লেখানো আছে? হ্যাঁ হ্যাঁ, দেখবে, এটাও দেখবে তোমাদের লিখিয়েছিলাম যে রিডবার্গ ধ্রুবক r এর এক্সপ্রেশন কি। রিডবার্গ ধ্রুবক r এর এক্সপ্রেশনটা অনেক সময় দেয়, তো এটাও পড়ে রাখবে রিডবার্গ ধ্রুবকের এক্সপ্রেশনটা। আচ্ছা, 25টা কোশ্চেন হয়ে গেল আমাদের। তারপরেরটা দেখো, 226 নম্বর প্রশ্ন। 200 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটা ফোটন আর 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটা ফোটনের শক্তির অনুপাত বার করতে বলেছে। তাহলে আমরা জানি E সমানুপাতিক 1/λ, তাহলে আমরা লিখতে পারি E1/E2, E1/E2 সমান কি লিখতে পারি? λ2 বাই কি গো? λ1। তাহলে 200 ন্যানোমিটারটা হচ্ছে λ1, 200 জায়গায় মানে λ2টা হচ্ছে তোমার 400, আর λ1টা হচ্ছে আমার 200 ন্যানোমিটার আর 400 ন্যানোমিটার, এদের অনুপাত তাহলে কত হবে? তাহলে এটা 2 দিয়ে কাটছে আরামসে 2, তাহলে আমরা লিখতে পারি E1 = 2E2, E1 = 2E2। আচ্ছা, আমাকে শক্তির অনুপাত বার করতে বলেছে, তাহলে E1/E2 = 2:1, মানে 2:1, মানে ডি আনসার। ঠিক আছে। তারপরের প্রশ্ন কি দেখো, এটাই লাস্ট, আর পড়াবো না, 27টাই লাস্ট। 27 পর্যন্ত আজকে পড়ে, পরের দিন আবার তারপর থেকে পড়াবো। দেখো 27-এর প্রশ্নটা কি বলেছে। 27-এর প্রশ্ন আমাকে বলেছে যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর বামার শ্রেণীর প্রথম রেখাটির তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? প্রথম রেখা মানে ইলেকট্রন ধরো 2 নম্বর কক্ষপথে নামলে বামার হয়, তাহলে প্রথম রেখা কোথা থেকে পাবো আমরা? 3 নম্বর থেকে 2 নম্বরে। তাহলে আমরা লিখতে পারি যে 1/λ = r * 1/2² - 1/3² হাইড্রোজেন বলেছে, তার মানে 1 হবে। তো এখানে r * এটা 3 × 9 আর এটা 4, 9 আর 4 4 9 36 লসাগু, মানে 5/36 চলে এসছে। তাহলে λ = 36/5, আর λ = 36 হ্যাঁ। আচ্ছা, তরঙ্গ সংখ্যা, তরঙ্গ দৈর্ঘ্য বার করতে পারলি, তরঙ্গ সংখ্যা মানে নিউ বার মানে 1/λ, নিউ বার মানে হচ্ছে 1/λ। তরঙ্গ সংখ্যা তাহলে কত আসবে? 5r/36। তরঙ্গ সংখ্যা বলে, আমি ভাবছিলাম তরঙ্গ দৈর্ঘ্য।
তাহলে ডি আনসার হবে। হ্যাঁ, ডি আনসার হবে। এখান পর্যন্ত থাকবে, আমি পরের দিন 28 থেকে করাবো। এখান পর্যন্ত আজকে থাকবে।